নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু আলোচনা, কারণ ভালো খবর আমাদের সামনে রয়েছে, আরো একটা ভালো সুযোগ আমাদের সামনে রয়েছে। নতুন একটা বছর আমাদের সামনে কিন্তু চলে এসেছে, আর এই নতুন বছরকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? অবশ্যই আপনার কর্মদক্ষতার মধ্যে থেকে, আপনার উপস্থিত বুদ্ধির মধ্যে থেকে। আর এই সবকিছু সম্ভব যখন আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন, সম্পূর্ণভাবে সুন্দর থাকবেন। তাই আপনাকে সুন্দর রাখার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপ্রাণ প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা। প্রত্যেকটা দিন বিভিন্ন চেম্বারে ছুটে যাওয়া, শুধুমাত্র শহরতলি নয়, আমাদের প্রত্যন্ত গ্রামে বলুন বা বিভিন্ন জেলায় বলুন বা জেলার বাইরে, মানে আমাদের রাজ্যের বাইরে বলুন, সর্বত্র ডাক্তারবাবুরা কেন ছুটছেন? শুধুমাত্র আপনার প্রত্যেকটা দিনকে অনেক বেশি সুন্দর করে তোলার জন্য, নতুন ভাবে আপনার জীবনকে গড়ে তোলার জন্য। আর এই সব কিছু নিয়ে আমরা কিন্তু আবারও এগিয়ে চলবো এবং প্রতিশ্রুতি রাখবো এনবিপি যেভাবে কাজ করছিল আরো ভালোভাবে কাজ করবে। আর আপনারা নিজেদেরকে যেভাবে ভালোবাসেন তার থেকে আরেকটু বেশি করে ভালোবাসবেন, কারণ যদি নিজেকে আপনি ভালো না বাসেন তাহলে নিজেকে সুস্থ রাখার বা সুন্দর রাখার ইচ্ছেটাও কিন্তু আপনার থাকবে না। তো আজকেও এরকম কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। তাই প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তবে আজকে যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি খুব পুরনো। ব্যথা বেদনার সমস্যা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথাই হোক না কেন, কিন্তু নতুন বছরে গিয়ে কিভাবে পরিত্রাণ পাবো, কি এমন কাজ করব যে কাজগুলো করলে আমরা কিছুটা ব্যথার সমস্যা থেকে রেহাই পাবো, কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে অনেক বেশি নিজের পরিবারের মানুষকে ব্যথার সমস্যা থেকে দূরে রাখতে পারবো, সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আজকে কিন্তু আমরা আলোচনা করব। এবং ডক্টর ভাদুরী যেহেতু আমাদের সাথে রয়েছেন, প্রথমে স্যার একটু জানতে চাইবো যে প্রচুর চেম্বার আপনাকেও অ্যাটেন্ড করতে হয়, সেখানে ব্যথা নিয়ে প্রচুর পেশেন্ট আপনার কাছে আসেন। ব্যথার সমস্যাটা কি সত্যি পেশেন্টের পরিমাণটা বাড়ছে? দিন দিন ব্যথা কি আমাদের বাড়ছে? একদমই তাই। দিন দিন কিন্তু আমাদের পেশেন্টের যে ভলিউম, সেখানে কিন্তু ব্যথার নিয়ে যেসব পেশেন্টরা আসে তার সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। ধরুন এখন থেকে 4-5 বছর আগেও আমরা যত ব্যথার না পেশেন্ট পেয়েছি, অন্য ধরনের পেশেন্ট বেশি পেয়েছি, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে আমাদের পেশেন্টের সংখ্যা তো দিন দিন বাড়ছে। তার যদি পার্সেন্টেজ করা যায় তাহলে সেখানে দেখা যাবে যে ব্যথা নিয়ে সমস্যা কিন্তু, ব্যথার সমস্যা নিয়ে কিন্তু বেশি পেশেন্ট আজকাল কিন্তু আমাদের কাছে আসছে। একদম। তো এর কারণটা কি স্যার? মানে আমাদের কোনো অবহেলা, আমাদের উদাসীনতা, নাকি প্রাকৃতিক কারণ, খাদ্যে ভেজাল? কারণটা কোথায় লুকিয়ে রয়েছে? এটা কিন্তু পুরোটা নিয়েই, ঠিক আছে, আমাদের নিজেদের লাইফস্টাইল, তার সাথে কিন্তু আমাদের পরিবেশ, এই সবটা নিয়েই কিন্তু আজকালকার দিনে এই সমস্যাটা বাড়ছে। প্রথমে একটু বলি যে এই যে ব্যথা বা জয়েন্ট পেনের কথা যেটা আমরা বলছি, মেইনলি কেন হয়, এটার হচ্ছে কয়েকটা বিশেষ কারণ থাকে। একটা হচ্ছে যদি জয়েন্টটা আমাদের স্টিফ হয়ে যায়, সেটা ধরুন আমাদের শরীরের যে কোনো জয়েন্ট হতে পারে, হাত পা ঘাড় কোমর যে কোনো জায়গার যে জয়েন্টগুলো, সেগুলো যদি আস্তে আস্তে স্টিফ হয় তাহলে সেখান থেকে ব্যথার সৃষ্টি হয়। আবার যদি দেখা যাচ্ছে সেখানে হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং সেখানে ক্ষয় হচ্ছে, হাড় ক্ষয় হচ্ছে, সেখান থেকেও কিন্তু ব্যথার সৃষ্টি হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরের ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, তার জন্য কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে কমন কারণ যার জন্য দেখা যায় যে আমাদের এই হাড়ের জয়েন্টের ব্যথাগুলো হচ্ছে। এবার এগুলো কেন হচ্ছে, এটা হচ্ছে বড় কথা, যে কেন হচ্ছে। আমি বললাম যে এই জয়েন্ট স্টিফনেস হয়ে যাচ্ছে বা হাড় ক্ষয়ে যাচ্ছে, এই কারণে হাড়ের ওপরে চাপ পড়ছে বেশি, তার জন্য হচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে কেন? প্রথম কারণ হচ্ছে আমাদের জীবন, মানে যে ডেইলি যে লাইফস্টাইল আছে সেটা। হ্যাঁ, এই লাইফস্টাইলটা কি হচ্ছে, আগে ধরুন, এখন থেকে ধরুন আরো 50-60 বছর আগে যে লাইফস্টাইলটা ছিল, আস্তে আস্তে সেটা কিন্তু মানে চেঞ্জ হচ্ছে এবং এখন কিন্তু লাইফটা খুব ফাস্ট হয়ে গেছে। এত ফাস্ট হয়ে গেছে যে মানুষের নিজের জন্য নিজের সময় দেওয়া ভুলে গেছে। তো এই জন্য কি হচ্ছে, সবকিছু চাইছে যে শর্টকাটে কিভাবে হয়, সেখান থেকে আমাদের খাদ্য খাবারের ধরন বদলে গেছে। আমরা আগে কি করতাম, প্রত্যেকটা দিন বাড়ির যে গার্জিয়ান থাকতো সে বাজার করে নিয়ে আসতেন এবং বাড়ির মায়েরা সেটা রান্না করতেন এবং রান্না করার পর সেটা আমরা গ্রহণ করতাম। এবং বেশিরভাগ ফ্যামিলিতেই দেখা যায় যে ভ্যারাইটি থাকে। ইন্ডিয়ান কালচারে কিন্তু একটা তরকারি দিয়ে খেয়ে ফেলার হ্যাবিটটা খুবই কম রয়েছে। মানে একটা ধরুন ঘরোয়া পরিবেশে সেখানে কি হয়, ভ্যারাইটিস থাকে, খাদ্য খাবার ছিল।
বিভিন্ন ধরনের শাক থাকতো, সবজি থাকতো, এবং যারা ধরুন নিরামিষ খাচ্ছে তাদের জন্য প্রোটিনের আলাদা একটা ডিশ থাকতো, হয়তো সয়াবিন থাকতো, পনির থাকতো, বা ধরুন যেসব স্টেটে রাজমা চলছে সেই সব রাজমা টাজমা খাওয়া হতো। আজকালকার এবং ভেজ, নন ভেজ হলে কি হতো, মাছ মাংস ডিমের মধ্যে একটা। এই যে বিভিন্ন খাদ্য খাবারের ধরন এবং তার সাথে সাথে অনেক সময় চাটনি থাকতো, এগুলো সবগুলোই কিন্তু আমাদের শরীরের প্রয়োজন আছে। কারণ এর থেকে বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তো পাচ্ছেই, তার পাশাপাশি মিনারেলস আর ভিটামিনস কিন্তু আমাদের শরীরে যেটা দরকার সেগুলোও যেত। আজকালকার দিনে কি হয়েছে, এর কিন্তু ক্রাইসিস হয়েছে, কারণ আমরা বেশিরভাগই সময় চেষ্টা করি যে বাইরে থেকে কিনে এনে খাওয়া, বা ধরুন আজকাল ফুড হ্যাবিট এমন হয়ে গেছে, হয়তো একটা তরকারি দিয়ে খেয়ে ফেলছে লোক, দুটো তিনটে আইটেম করতে চাইছে না, বা সময়ের অভাবে করতে পারছে না। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু এই রোগের একটা উৎস তৈরি হয়ে যাচ্ছে। একদম ঠিক কথা। কারণ আজকালকার জেনারেশনে দেখবেন, আপনি শাক খেতে বলুন, লাউ, কুমড়ো, বা আপনি এই ধরনের কোনো সবজি খেতে বলুন, দেখবেন তারা নাক কুচকাচ্ছে, বলেছি এগুলো আবার কেউ খায় নাকি। কিন্তু এগুলোই কিন্তু আসল আমাদের খাদ্যের উৎস, এবং এখান থেকেই কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রোটিন বা অন্যান্য উপসর্গ কিন্তু পাওয়া যাওয়া সম্ভব। কিন্তু সেটাকেই আপনি অবহেলা করছেন, বা আপনি আপনার সন্তানকে শিখে উঠতে পারছেন না। কিছুটা আপনি দায়ী, কিছুটা আপনার সন্তান, সবকিছু নিয়ে ঘেটে ঘ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অজিত হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন অজিত বাবু? বলছিলাম বর্তমান। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার না, মানে মাথা যন্ত্রণা ঠান্ডা পড়লে, এটা আমার মানে প্রায় 6-7 বছর ধরে এটা চলছে। ঠান্ডা প্রচন্ড তখন মাথা না প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে। আচ্ছা, এইটা আপনার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সাইনাসের প্রবলেম। যাদের ধরুন সাইনোসাইটিস আছে, মানে সাইনাস যে গ্রন্থিগুলো আমাদের আছে সেগুলো ইনফ্লেমেশন হয়, ফুলে ওঠে। এটা কি হয়, ওখানে কিন্তু আমাদের মিউকাস জমে, মানে আমাদের যে সর্দি যেটা বলি, কফ যেটা বলি, সেটা কিন্তু ওখানে জমতে থাকে। এটা এক একজনের ধাত আছে, যাদের ঠান্ডা লেগে যাওয়ার ধাত, মানে বা অ্যালার্জিক ব্যাপারটা বেশি আছে, অ্যালার্জির ব্যাপারটা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয়। এবং দেখা যায় যখনই ঠান্ডা লাগছে তখনই কিন্তু, শীতকাল যেহেতু আসছে, তখনই কিন্তু ওখানে জমে যায় কাফটা, এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হয়। এমনকি অনেকের ক্ষেত্রে এরকমও হয়, দেখবেন মাথা নিচু করতে গেলে যেন টন টন করছে, এই ব্যাপারটা হয়। প্রথমে আপনি একটা কাজ করুন, এটার জন্য কি করবেন, আপনি স্টিম ইনহেল করবেন। গরম জল, ফুটন্ত জল একটা পাত্রে রেখে তার যে ভাপটা উঠছে সেটাকে রেগুলার 2বার থেকে 3বার করুন। কয়েকদিনের মধ্যে দেখবেন একটু রিলিফ পাচ্ছেন। কিন্তু এটাকে যদি আপনি কমপ্লিটলি ঠিক করতে চান, যাতে প্রত্যেক বছর এসে এটা আপনাকে না ভোগায়, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার একবার কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, আমাদের ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবে, এবং এটা থেকে কিন্তু আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন, পার্মানেন্ট ভাবে এটা থেকে সুস্থ হতে পারবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার। কে বলছেন? আমি রাকেশ বলছি, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ, বলছি যে মানে পাটা ভাঁজ করে বসলে তারপরে মানে ছিপির মতো চলে আসে, কিছুক্ষণ মানে খুলতে পারি না, এমন হয়ে যায়। আচ্ছা, মানে পাটা ভাঁজ করলে আবার সোজা করতে অসুবিধা হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার বয়সটা কত? আমার 28। 28। মাত্র। আচ্ছা, আপনার কি ধরনের কাজকর্ম করতে হয়? আর একটু হার্ড ওয়ার্কও মাঝে মাঝে হয়ে যায়, মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে এখন। আচ্ছা, মাঠে কাজ মানে খেতে কাজ করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর রেগুলার কতক্ষণ আপনার এই কাজটা করতে হয়? এটা মিনিমাম দেখছি না, 4-5 ঘন্টা করে করি। ডেলি 4-5 ঘন্টা করে এই কাজটা করতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। দেখুন, এই যে প্রবলেমটা একজন 28 বছরের ছেলের হচ্ছে, আমি একটু আগে যেটা বলেছিলাম সেটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা ফুড হ্যাবিটের কথা বলেছিলাম, আমাদের যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে যেখানেই চাষ হোক, সেটা মানে শহরের বাজারে থাকুক বা গ্রামের থেকে মাঠ থেকে এনে নেওয়া সবজি, সবগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ হচ্ছে, পেস্টিসাইড ইউজ হচ্ছে, যাতে পোকামাকড় খাবারগুলোকে নষ্ট না করতে পারে, সার, আর্টিফিশিয়াল মানে ফার্টিলাইজার ইউজ হচ্ছে, সার দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি গ্রোথ হয়। এই যে মানুষের চাহিদা মেটানোর জন্যই কিন্তু এগুলো করছে, এবং তার সাথে সাথে কি, যে মুনাফাটা বেশি হবে।
এই করতে গিয়ে কিন্তু মানুষের স্বাস্থ্যের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। যার 28 বছর বয়স তার যদি পায়ে এখনই দেখা যায় যে হাঁটু ভাঁজ করতে পারছে না, তার মেন কারণ হচ্ছে সেখানে ফ্লুইডটা কিন্তু নষ্ট হচ্ছে। আমাদের জয়েন্টের মধ্যে একরকম রস থাকে, যেমনি ধরুন আপনার একটা দরজা বা ধরুন কোলাপসিবল গেটের ওখানে আপনি মাঝে মাঝে ওখানে তেল দিতে হয় যাতে ওটা শক্ত না হয়ে যায়, স্মুথলি জানে টানলে চলে আসে। আমাদের হাঁটুর মধ্যে বা ধরুন অন্য যত জয়েন্ট আছে সব জয়েন্টের মধ্যেই কিন্তু এরকম একটা লুব্রিকেন্ট বা তেল জাতীয় পদার্থ থাকে, যেটা আমাদের হাড়ের জয়েন্টের মুভমেন্টে সাহায্য করে যাতে হাড়ে হাড়ে ঘষা না লাগে। এই 28 বছরের ছেলের তারও ক্ষেত্রে কিন্তু এরকমই একটা হয়তো প্রবলেম হয়েছে যে ওর এখন হয়তো ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, যার জন্য স্টিফনেসটা বাড়ছে। আরেকটা হতে পারে যে মাংসপেশির দুর্বলতার কারণেও কিন্তু দেখা যাচ্ছে মাংসপেশির ওপরে কোনো চোট পাচ্ছে বা ওভার ইউজ হচ্ছে, মানে ক্ষমতার বাইরে গিয়ে মাংসপেশি কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে ইনফ্লেমেশন বা ফুলে গেলে মাংসপেশির জায়গাগুলোতে জয়েন্টের মধ্যে তখনও কিন্তু এই পা মুড়তে গেলে অসুবিধা হবে বা মুড়লে খুলতে গেলে কষ্ট হবে। আপনি একটা কাজ করুন, এটার জন্য প্রথমেই যেটা করবেন, রেগুলার গরম জলের মধ্যে যেই জলটা সহ্য হবে আপনার পায়ে, মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের মধ্যে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে ডেলি আধ ঘন্টা করে বসবেন। এতে আপনার ব্লাড সার্কুলেশনটা কিন্তু ভালো হবে। আর এর প্রপার ট্রিটমেন্ট চাইলে আপনি হেল্পলাইন নাম্বারে কল করে আসুন। বয়স একদমই কম, এখন যদি এই প্রবলেম হয় তাহলে নিয়ার ফিউচারে কিন্তু সাংঘাতিক জায়গায় এই প্রবলেমটা চলে যেতে পারে। তার জন্য হেল্পলাইন নাম্বারে কল করুন, এসে দেখান, এর প্রপার ট্রিটমেন্ট আছে, করলে কিন্তু আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? পেন, ব্যথা। আর দেখুন আমাদের উদাহরণ হিসেবে কারা উঠে আসছে? 28 বছরের ছেলে, 27 বছরের মেয়ে, বা এমনকি আমরা পাই 32 বছরের কোনো মহিলা। তো অল্প বয়সী বা ইয়াং জেনারেশনের ফোন সত্যি এখন আমরা প্রচুর পাই, এবং যেগুলো পাই সেখানে যে সমস্যাগুলোর কথা বলা হয় সেগুলো শুনে প্রথমে আন্দাজে করা যায় না তার বয়স এত কম হতে পারে। যখন আমরা জিজ্ঞাসা করি আপনার বয়স কত, তখন তার বয়সটা শুনেও কিন্তু একটু শিউরে উঠি যে এত অল্প বয়সে এই ধরনের সমস্যা। স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের প্রত্যেক দিনের অভ্যাস বা আমাদের খাদ্যের অনভ্যাস, এই সব কিছুর কারণে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা আছে। স্যারকে আবার একটু জানতে চাইবো যে স্যার পেন বা ব্যথা, আমাদের অস্থির সমস্যা থেকে সব থেকে বেশি ব্যথা আসে, ঠিক কোন কোন পোর্শনে সব থেকে বেশি ব্যথার সমস্যা নিয়ে আপনাদের কাছে পেশেন্টরা আসে? দেখুন, তিনটে ব্যথার কথা বলবো, যেই তিনটে ব্যথার রোগী কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, এবং শুধু আমাদের কাছে নয় সারা বিশ্বে জুড়ে কিন্তু এই প্রবলেমগুলো দিন দিন বাড়ছে। একটা হচ্ছে বলবো যে সার্ভাইক্যাল স্পন্ডেলোসিস, মানে ঘাড়ে যে স্পন্ডেলোসিস হয় তার প্রবলেম কিন্তু পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি। তারপরে হচ্ছে কোমরের ব্যথা, লাম্বার স্পন্ডেলোসিস, এর কিন্তু রোগী আমরা দিন দিন বাড়ছে, আমাদের কাছে আসছে যারা। এবং তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁটু, অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসের পেশেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। এটা কিন্তু এখন মাঝ বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স অবধি পেশেন্টরা আমরা পাচ্ছি। এবং যে সার্ভাইকেল আর লাম্বার স্পন্ডিলোসিসের পেশেন্ট, সেটা শুধু বৃদ্ধ বয়স মাঝ বয়সী নয়, ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি এই প্রবলেমের রোগীরা আমাদের কাছে বেশি করে আসছে। একদম। তাহলে সমস্যা কিন্তু আপনার সমাধান অবশ্যই আপনি পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। কি করতে হবে? বাড়িতে বসে শুধু টিভির অনুষ্ঠান শুনতে হবে? একদম না। টিভির অনুষ্ঠান তো নিশ্চয়ই শুনবেন, কারণ টিভির অনুষ্ঠান আপনার জ্ঞানকে বৃদ্ধি করছে, কিন্তু ট্রিটমেন্ট পেতে হলে আপনাকে আসতেই হবে আপনার নিকটস্থ চেম্বারে। অবশ্যই আলোচনায় আবারও ফিরবো, তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি ডোমজুর থেকে বিকাশ মন্ডল বলছি। আচ্ছা বিকাশ বাবু, আপনার বয়স কত? বয়স এই তোমার 17 বছর। 27? হ্যাঁ, 17 আচ্ছা, বছর। 27 বছর বয়স। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার মানে মুখে প্রচন্ড গ্যাস করে। মানে সকালে যখন জল ফল খায়, কিন্তু খাওয়ার পর মানে দুপুর টাইমটা আমার এসে গ্যাস করে, মুখে গ্যাসটা হয়। মানে মুখে গ্যাস মানে কি, মুখে কি কোনো গন্ধ হয় তাই বলছেন নাকি? হ্যাঁ, গন্ধ হয়, গন্ধ হয়। গন্ধ হয়। আচ্ছা। আচ্ছা, আপনার পেটের হজম কেমন হয়? হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু মাঝে একটু পেটে গ্যাস হয়। আচ্ছা, আর পায়খানা ডেইলি পরিষ্কার হয়? মাঝে হয়, মাঝে হয় না, মানে থমকে থমকে হয়। আচ্ছা, খাওয়া দাওয়ার ধরন কি একটু বলুন? খাওয়া দাওয়া সকাল যেমন টিফিন, তারপর দুপুরে ভাত, রাত্রে রুটি, এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে খুব একটা ভালো প্রশ্ন, যে এই যে মুখে দুর্গন্ধ হচ্ছে কেন। অনেকের ধারণা থাকে যে দাঁত না মাজলে দুর্গন্ধ হয়,
এটা কিন্তু সঠিক নয় সব সময়ের জন্য, ঠিক আছে? দুটো জিনিস আলাদা। যাদের দেখবেন যে ধরুন ব্রাশ করার পরেও গন্ধ হচ্ছে, তার দুটো কারণ থাকতে পারে। যদি দাঁতে মাড়িতে পায়রিয়া থাকে তাহলে তাদের মুখে গন্ধ হতে পারে, সেটা অন্যরকম একটা গন্ধ। কিন্তু আবার আরেকজনের দেখবেন অনেক সময় হয় মুখে দুর্গন্ধ হয়, সেটার কারণটা অন্য। তার একটা আমি উদাহরণ দিলে বুঝবেন। যখন দেখবেন বাড়িতে কেউ খুব বেশিক্ষণ ধরে উপোস করে আছে, অনেক সময় দেখবেন একটা স্মেল পাচ্ছেন যেটা বাজে লাগছে গন্ধটা। ওটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন পেট বেশিক্ষণ ধরে খালি থাকে একটা অ্যাসিড তৈরি হয় পেটের ভেতরে, সেই অ্যাসিডটার কিন্তু গন্ধটা আমরা ওইভাবে পাই। আরেকটা যেটা বলছেন যে আপনি বলছেন যে আপনার খাওয়া দাওয়া করলেও তারপরেও দেখা যাচ্ছে একটা দুর্গন্ধ হচ্ছে। যদি আপনার ওই দাঁতের প্রবলেমটা না থেকে থাকে তাহলে এটা আপনার হজমের সমস্যা থেকেই কিন্তু হচ্ছে। দেখতে হবে আপনার লিভার ফাংশন কেমন, তার জন্য কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো করে আমাদের কাছে এলে আমরা দেখে নেব। তার পাশাপাশি হচ্ছে আপনার পটি ক্লিয়ার হয় না আপনি বললেন, তার মানে যদি আমার পেটে গ্যাস জমে থাকে এবং সেটা বেরিয়ে যাওয়ার রাস্তা না পায়, তাহলে এটা যদি কোথায় হবে, ওপর দিকেই আসবে, সেখানে ব্যথারও সৃষ্টি করতে পারে। আবার অনেক সময় একটা ঢেক দিলে বাজে একটা দুর্গন্ধ আসতে পারে। এগুলো কিন্তু খাবার থেকেই হতে পারে, ঠিক আছে? মানে পেট থেকেই হয় সৃষ্টি এগুলোর। তার জন্য মাথায় রাখতে হবে যে কেন হচ্ছে এটা আগে বার করতে হবে। আর কেন হচ্ছে জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের কাছে এসে ডাক্তারবাবুদের দেখাতে হবে। ডাক্তারবাবুরা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে কেন হচ্ছে, কি কারণে এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবে। দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। একদম। সমস্যা আপনার বিভিন্ন প্রকারের হতে পারে, তার সমাধান কিন্তু অবশ্যই আপনি পাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু চট করে বলে রাখি, তারপর অবশ্যই স্যারের কাছ থেকে আমরা আলোচ্য বিষয়ে আসবো। সেটা হচ্ছে 9830235527 বা 37। এই দুটি নাম্বার আপনার মোবাইলে সেভ করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে। চেম্বারের দিকটা কিন্তু বারবার আমরা অনুষ্ঠানের মধ্যে থেকে বলি, তারপরেও জানি নতুন পেশেন্টদের মধ্যে একটা কোয়ারি থাকে যে কোথায় চেম্বার হয়, আমার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে। তো সে কারণে বলে রাখি যে মেছেদায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবং ডক্টর বি শর্মাকে কিন্তু সামনের মেছেদা চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার একটু ফোন করুন, এবং যারা মেছেদায় যোগাযোগ করতে চান তারা কিন্তু একটু কথা বলুন। একই কথা বলবো খড়গপুরের বন্ধুদের জন্য, কারণ খড়গপুরেও কিন্তু এবার স্যার থাকছেন, অর্থাৎ ডক্টর বি শর্মা আমাদের ডিরেক্টর, তিনি কিন্তু যাচ্ছেন। তো যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। পাশাপাশি শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের কিন্তু চেম্বার থাকে। এই যারা মুর্শিদাবাদ বা নদিয়ার দিক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা ডক্টর এই হালদারকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন, দুবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে কবে পাচ্ছেন, কত তারিখে পাচ্ছেন জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন। এছাড়া জামশেদপুরে এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর বি শর্মাকে, পাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে, ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দে কে। চেম্বার রয়েছে অবশ্যই আসানসোলে, পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাচ্ছেন অবশ্যই বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কান্তিপে ডক্টর এস খানকে, পুরুলিয়া আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস খানকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গুয়াহাটি এবং ডিব্রুগড় আসামের দুটি গুরুত্বপূর্ণ সেন্টার, এবং এই দুটিতেই কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার কিন্তু শিলচরে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অর্থাৎ আমাদের সংস্থার ডিরেক্টরকে পাচ্ছেন। আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে। আরো বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরায় আমাদের চেম্বার রয়েছে, যেটি শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে। হাতিবাগান ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং সেখানেও কিন্তু আমাদের সেন্টার রয়েছে। খিদিরপুরে আমাদের কিন্তু সেন্টার রয়েছে। এছাড়া হাওড়া একটি গুরুত্বপূর্ণ জেলা, এবং তার মধ্যে অবশ্যই কিন্তু আপনারা হাওড়া শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পেয়ে যাচ্ছেন। কবে কোথায় স্যারদের পাচ্ছে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, বা আমাদের অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের। একটু বিস্তারিতভাবে জেনে নিতে হলে, বুঝে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। ফোনে বন্ধু আছেন, কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। আমি সোনারপুর থেকে অতনুপম বসাক বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে?
আমার একটু নার্ভ রিলেটেড প্রবলেম যেটা আমি বলতে পারবো না, অতিরিক্ত টেনশন অ্যাংজাইটি বিগত আমি বেশ কয়েক মাস ধরে ফেস করছি, এবং এটার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, লোকাল ডাক্তার। হুম। আমি মেডিসিন খেয়ে বিশেষ কিছু উপকার হয়নি। তা আপনাদের আয়ুর্বেদিক প্রোগ্রাম আমি দেখছি, তো এক্ষেত্রে করণীয় যদি ডাক্তার আমার সাজেশন দেন। দেখুন, আপনার যেটা বলছেন আপনার একটু নার্ভ জনিত প্রবলেম আছে, এখানে কিন্তু ওষুধের পাশাপাশি আরেকটা জিনিস দরকার আছে, যেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। আমাদের আয়ুর্বেদে কিন্তু শুনুন আপনি। এই পঞ্চকর্মা থেরাপি এবং মেডিসিন এই দুটো কম্বিনেশন করে যখন এই নার্ভ রিলেটেড বা ধরুন ব্রেন রিলেটেড যে প্রবলেমগুলো করা হয়, তখন কিন্তু রেজাল্টটা অনেক বেটার পাওয়া যায়, অনেক আর্লিয়ার পাওয়া যায়। কারণ এই যে পঞ্চকর্মা থেরাপি, এর মূলত কাজ কি? প্রথম কথা হচ্ছে এর কাজ হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা। আয়ুর্বেদ মতে বলা হয়, শরীরের মধ্যে যদি কোনো টক্সিন জমে থাকে, যেটাকে আয়ুর্বেদের ভাষায় আম বলা হচ্ছে, সেটা শরীরের যে অংশে গিয়ে জমে থাকবে সেখানে একটা রোগের সৃষ্টি করবে। তাহলে এই আমটাকে শরীর থেকে বার করার জন্য কি পদ্ধতি আছে? সেটাই হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু শরীরটাকে ডিটক্সিফাই করা হয়, বা যেটা বলা হয় যে শোধন করা হয়। যখন আপনার ভেতরটা পরিষ্কার থাকছে, তখন কি হচ্ছে, এই যে ঔষধগুলো দেওয়া হচ্ছে আপনার পার্টিকুলার একটা রোগের জন্য, তার কিন্তু গুণাগুণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, তাদেরকেই এই পঞ্চকর্মাটা কিন্তু আমাদের প্রেসক্রাইব করা হয়, যে আপনার পঞ্চকর্মা থেরাপিটা নেওয়ার প্রয়োজন আছে। সেই অনুযায়ী যদি আপনি চলতে থাকেন আমাদের কথা মতো, দেখবেন আপনার হয়তো দেখা গেছে 10 বছরের পুরনো রোগ, দেখা গেছে আপনি 5 বছর ধরে অনেক জায়গায় দেখিয়েছেন, কোনো উপকার পাননি, সবাই বলেছে এটা কিছু সেরে যাওয়ার মতো জিনিস না। সেরকম কঠিন থেকে কঠিন রোগেও কিন্তু ভালো উপশম হয় যখন আপনি আমাদের কাছে আসছেন, আমাদের কথা মতো চলছেন, আমাদের রেকমেন্ডেড যেসব ট্রিটমেন্ট আছে সেগুলো নিচ্ছেন। দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু একটা যে এক্সপেকটেশনটা নিয়ে এসছেন, আশা করি আমাদের ট্রিটমেন্ট আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারে। একদম। আর আমরা আজকে আলোচনা করছি আপনার সব থেকে কষ্টের জায়গাটা, অর্থাৎ ব্যথা বেদনার সমস্যা। বর্তমানে এমন কোনো পরিবার নেই যে পরিবারে আপনি সুগারে আক্রান্ত রোগীকে পাবেন না, পেটের সমস্যায় আক্রান্ত মানুষকে পাবেন না, বা অস্থির সমস্যায় জর্জরিত ব্যক্তিকে পাবেন না। তো সেরকমই একটি বিষয়কে আজকে আমরা নির্বাচন করেছি, অস্থির সমস্যা। তার অনেকগুলো ডিভিশন রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে, স্যার আপনি বলছিলেন। এবার আমরা ঠিক কোন দিকটা একটু শুনবো? দেখুন, আমরা আলোচনা করছিলাম যে কি কি কারণে এই সমস্যাটা হতে পারে। এইটা গেল একটা খাদ্য খাবারের অভ্যাসের উপরে, যে আমরা পুষ্টিগত মান নেই আমাদের খাদ্য খাবারের মধ্যে, বা ক্রাইসিস আছে, অভাব আছে আমাদের নিউট্রিশনে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে খাদ্য খাবারগুলো আমরা খাচ্ছি, তার মধ্যে যে এই যে ফার্টিলাইজার বা ধরুন হরমোন বিভিন্ন ধরনের দেওয়া হচ্ছে, বা ধরুন পেস্টিসাইড দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু অনেক বেশি টক্সিন তৈরি হচ্ছে। যেই কথাটা এইমাত্র আমি বলছিলাম, এই টক্সিনের জন্য কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে এটা আমাদের কি, খাবার খেলে উপরন্তু আমাদের এই বিষটা আমাদের এক্সট্রা পাওয়া হলো, যেটা আমাদের শরীরকে ধ্বংস করে দিচ্ছে। এইগুলো কারণে কিন্তু আমাদের এই হাড় দুর্বলতা বা হাড়ের রোগ বা যে কোনো রোগের সৃষ্টি হওয়ার একটা মূল কারণ। দ্বিতীয়ত আরো কিছু কারণ রয়েছে, তো অবশ্যই আসবো আলোচনা, তবে তার আগে একটু ফোনটা নিয়ে নি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি দিয়া দিয়ে বলছিলাম, হ্যাঁ, কোথা থেকে? যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার প্রবলেমটা হচ্ছে, আমার মানে হঠাৎ করে দেখছি শরীরের মধ্যে মানে খুব গরম লাগছে, মানে এই ঠান্ডাকালে হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে, মানে গরম লাগছে, প্রচুর মানে ঘাম দিচ্ছে, আর মাথা ব্যথা। বয়স কত ম্যাডাম আপনার? বয়স 29। 29। আচ্ছা, মাথাও ঘুরছে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি প্রেসার মাপিয়েছেন কোনো সময়? হ্যাঁ, প্রেশারটা মাপিয়েছি 130, আর এদিকে 80। 130-80 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা বলুন যে আপনার স্ট্রেস কি খুব বেশি হচ্ছে? হ্যাঁ, সেটা একটু তো হয়। রাতে ঘুম ঠিক মতো হচ্ছে আপনার? না না না, ঘুমটা হচ্ছে না, মানে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি একটু শুনে নিন, এইভাবে একটু মেনটেন করুন। তার সাথে সাথে পাশাপাশি আরো কিছু বলে দিচ্ছি। প্রথম কথা, দেখুন, এই যে কয়েকটা জিনিস আমাদের জানতে হয়, আমার শরীরে দুর্বলতা আছে কিনা। মানুষ যখন দুর্বল থাকে, তখন কিন্তু দেখা যায় অনেক উপসর্গ আমাদের চোখের সামনে চলে আসে। তার মধ্যে কিন্তু দেখা গেছে অনেকেরই এই শরীরে ঘাম হওয়া, এটা একটা কারণ।
ধরুন আপনার প্রেশার ঠিক আছে, তার মানে আপনার তো ঘাম হওয়ার কথা না, কারণ আমরা জানি প্রেশার হঠাৎ করে খুব বেড়ে গেলে তখন ঘাম হয়, তখন বাজে কিছু হয়ে যাওয়ার চান্সেস থাকে এগুলো। তাহলে যদি প্রেশার আপনার নর্মাল আছে, তো আপনার ঘামটা কেন হচ্ছে? একটা হচ্ছে যদি দুর্বল থাকে শরীর, সেখানে কিন্তু অনেক সময় ঘাম দেখা দেয়। এটা হচ্ছে খুব কমন জিনিস আমরা যেটা দেখতে পাই। অনেক সময় দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স হলেও কিন্তু এরকম সিমটম আমরা অনেক সময় দেখতে পাই, যে তার একটা কারণ আছে কি, যে ঘাম, মানে তার সিমটম একটা কি আছে, যে ঘাম হচ্ছে। এছাড়া আপনি বলছেন আপনার মাথা ঘোরাচ্ছে, একটু আমাদের দেখতে হবে যে আপনার যে শরীরে দুর্বল লাগে সেখানে আপনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কত আছে। অনেক সময় দেখা যায় শরীরে যদি অক্সিজেন সাপ্লাই, হিমোগ্লোবিন কম থাকলে অক্সিজেন সাপ্লাইটা শরীরে কম থাকে, সেখান থেকে কিন্তু দুর্বলতা থাকতে পারে, মাথা ঘোরাতে পারে, আরো ক্লান্তির ভাব চলে আসতে পারে, আরো কিন্তু উপসর্গ আসতে পারে। তো এগুলো আমাদের একটু চেক করে দেখার দরকার আছে। তাছাড়া আপনি বললেন আপনার রাতে ঘুম হচ্ছে না, এখান থেকেও কিন্তু আপনার যে শরীরের মধ্যে কষ্ট বা বিভিন্ন উপসর্গ কিন্তু আসতে পারে। স্ট্রেস লেভেল, স্ট্রেসটাকে কমাতে হবে। ঘুম না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক চাপ, যে কোনো মানুষের। এমনি এমনি কারো ঘুম আসে না, হয় না। একটা ধরুন আপনি বলতে পারেন যে আমি অনেকক্ষণ ধরে মোবাইল ঘাঁটছি, সেটার জন্য একটা হয় যে ব্লু লাইট রেডিয়েশন যেটা হচ্ছে, তার থেকে একটা কিন্তু ঘুম না আসার একটা মানে প্রবণতা মানুষের তৈরি হয়ে যায়। এবার যারা ধরুন রেগুলার ধরুন 2টো অবধি দেখে যাচ্ছে, তাদের একটা কি হচ্ছে, তাদের যে বডির সাইকেলটা, মানে তাদের যে সার্কেডিয়ান রিদমটা, ওটা কিন্তু চেঞ্জ হয়। বডি ক্লক যেটা বলা হয়, যে সকালে ওঠা, রাতে ঘুমানো, এই যে এই ব্যাপারগুলো, এগুলো সব চেঞ্জ হয়ে যায়। তখন ওই টাইমের আগে ঘুম আসতে চায় না। কিন্তু ওটাই আবার ঠিক হয়ে যেতে পারে যদি আপনি আপনার হ্যাবিটটা বেশ কিছুদিন ধরে করে যাচ্ছেন। সেটা আমাদের শরীরের যে কোনো কিছুর জন্যই কিন্তু হবে। ধরুন কারো স্টুল পাস করার, অনেকেই বলে যে না আমার না পেলে আমি যাই না, না, হ্যাবিট করুন একই টাইমে, একটা দিনের পর দেখবেন ওটা হ্যাবিট হয়ে গেছে। আপনি ধরুন খাদ্য খাবার খাচ্ছেন একই টাইমে, কোনোদিন যদি ওই টাইমে না খান, দেখবেন যে আপনার কিন্তু ওই টাইমে খিদেটা পেয়ে গেছে। এই সবই কিন্তু হ্যাবিটের জন্য। এইটা মেনটেন করুন, আর একবার হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে আসুন, আমরা থরো চেক আপ করে আপনাকে বলে দেবো কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। একদম, কারণ ডাক্তারবাবুদের কথা শুনে যারা চলেছেন তারা ভালো আছেন, এর প্রমাণ বা দৃষ্টান্ত আমাদের কাছে প্রচুর রয়েছে, ঝুড়ি ঝুড়ি রয়েছে। অতজনের প্রমাণ বা অতজনের কথা শোনানো তো সম্ভব নয়, তবে মাত্র কয়েকজনকে আমরা আজকেও বেছে নিয়েছি আপনাদের জন্য, যাদের বক্তব্য আমরা শুনবো, এবং আমার মনে হয় বক্তব্যগুলো শুনলে আপনার মনোবল বা আপনার কনফিডেন্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো চলুন শুনে নিই। তোমার নাম? কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গেছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ের একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আর 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ সুস্থ আছি। ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রাণ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাক, কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? তো যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না সুস্থ হয়ে গেলে।
আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? আচ্ছা 15 দিন হলো। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার, কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম মন্দির। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল, কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর। 25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা স্টোন টাইপের। হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন? যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান। আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ, যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এনবিপি মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু হয়। দীর্ঘদিনের সমস্যা, যে সমস্যা থেকে কিছুতেই আপনি পরিত্রাণ পাচ্ছেন না, কিন্তু সেই সমস্যার সমাধান অনায়াসে আপনি পেতে পারেন যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ভাবতে পারেন যে নিজেদের প্রশংসা নিজেরা করছি, আসলে ভালো কাজের প্রশংসা তো সবসময় করা উচিত, তাই না? আর কোনো ভালো কাজকে কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন না বা লুকিয়ে রাখা উচিত নয়। যদি সেই ভালো কাজের মধ্যে থেকে অনেকের মঙ্গল হয়, অনেকের উপকার হয়, তাহলে সেই কথাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই কিন্তু প্রধান কর্তব্যের মধ্যে আমাদের পড়ে। সে কারণে আমাদের এতগুলো টিভি চ্যানেলের অনুষ্ঠান বলুন, সোশ্যাল সাইট বলুন, বা আমাদের প্রিন্ট মিডিয়া বলুন, বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এনবিপির নাম আপনি দেখবেন এবং এনবিপির ভূয়সী প্রশংসা করতে হাজারো মানুষকে শুনবেন। আজকে আপনাকেও কিছু সাহায্য আমরা করব, কিছু ভালো বার্তা আমরা দেব, আপনার সমস্যার সমাধানের দিকটা আমরা কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আরো একবার স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তবে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের কাছে বেশি আবেদন বা বেশি আবদার পাই আপনাদের তরফ থেকে, যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হোক। তার মধ্যে অন্যতম পেন বা ব্যথার সমস্যা, অস্থির সমস্যা। তো আজকে আমরা ঠিক সেই দিকটা নিয়ে একটু স্যারের সাথে আমরা আলোচনা করব। স্যার, অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা প্রচুর এপিসোডে বহুবার আমরা আলোচনা করি, আজকে আমরা এই এপিসোডে ঠিক কোথা থেকে শুরু করব? দেখুন, আজকাল একটা যেই রোগগুলো বেশি দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে আমরা দেখি যেটা ইয়াং জেনারেশন এফেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডেলোসিস, লাম্বার স্পন্ডেলোসিস। তো এইটা নিয়ে আমাদের একটু সচেতনতা থাকা দরকার, কেন হয় বা কি কারণে হয়। এই সার্ভাইকাল স্পন্ডেলোসিস যেটা আমরা বলছি, সেটা হচ্ছে ঘাড়ে আমাদের যখন স্পন্ডেলোসিস হয়। এই ঘাড়ে কেন হয় এটা একটু আমরা বুঝে নিই। আজকালকার দিনের কাজকর্ম কেমন আমরা যদি একটু নজর করি, দেখবেন বেশিরভাগ লোকেরই কিন্তু মানে চেয়ার বাউন্ড কাজ, মানে চেয়ারে বসে বসে কাজ। সেটা কি হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু আজকাল কাজকর্ম বেশি চলছে। তো সেক্ষেত্রে কি হয়, যখন সেইটা নিয়ে কাজ করায় মানুষ কিন্তু ঘাড় নিচু করে কাজটা করতে হয় এবং এইখানে কাজকর্মের কিন্তু টাইমটা অনেক বেশি হয়ে যায়। শুধু দেখবেন
আমরা যদিও বলি যে আমাদের যদি কোনো একটা কারো ডিউটি 8 ঘন্টা থাকে, সেটা 8 ঘন্টা কিন্তু মানুষ সবসময় কাজ করে না। কিন্তু যারা ধরুন এই কম্পিউটার রিলেটেড কাজগুলো করছে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ করে দেখা যায় যারা আইটি সেক্টরে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘাড় নামিয়ে সামনের দিকে ঝুঁকে কাজ করার ব্যাপারটা অনেক বেশি। এবং তার জন্য কি হয় যে ঘাড়ের যে বক্রতাটা বা কার্ভটা যে আছে, সেটা যেমন থাকা উচিত তার ঠিক উল্টো দিকে গিয়ে বেঁকে যায়। এই উল্টো দিকে বেঁকে গেলে কি হয়, দিনের পর দিন বছরের পর বছর এটা করতে করতে কি হয়, ওই শেপটা পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরকম যখনই চেঞ্জ হয়ে যায় তখন ওই জায়গা দিয়ে যে নার্ভগুলো গেছে সেই নার্ভগুলোর ওপর চাপ পড়ে। নার্ভগুলোতে চাপ পড়লে কি হয়, দেখা যায় যে সেইখান থেকে ব্যথা হচ্ছে। এবং শুধু বলবো না, আইটি সেক্টরে অনেকের আছে ধরুন হাতে কলমেও কাজ করতে হয় বা কোনো মেকানিক্যাল কাজ করছে অনেক, তো তাদের বা ধরুন স্টুডেন্টসকে পড়াচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু মাথা নামিয়ে কাজটা বেশি করতে হয় যাদের, দেখবেন তাদের মধ্যে অনেকেরই বলবে যে মাথা ঘোরায়। অনেকেই বলে যে আমার এমন মাথা ঘোরাচ্ছে যেন মনে হচ্ছে বিছানায় পড়ে যাব। এগুলো কিন্তু স্পন্ডেলোসিসের একটা কিন্তু লক্ষণ। ঠিক আছে, যদি খুব জিনিসটা বাড়তে থাকে, স্পন্ডেলাইটিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ঘাড় থেকে হাতের দিক দিয়ে নাবছে, শোল্ডার জয়েন্ট হয়ে হাতের দিকে আঙুলের দিকে চলে আসছে। ঠিক আছে, আমরা অনেক সময় এটা অনেকে ভাবে কি তাহলে কি এটা হার্টের পেন, কারণ এটাতে হার্টের সমস্যাও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেসার বেড়ে গেলে কাঁধে ব্যথা করে, সেখান থেকে হাত দিয়ে নামে। এটা কিন্তু সেপারেট ভাবে দেখতে হবে ডাক্তারবাবুদের কাছে গিয়ে যে কিসের থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে। এবার আমি ব্যথার বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আজকে। তো তখন দেখা যাবে এই যে আঙুলগুলো ঝিনঝিন ঝিনঝিন ঝিন করছে, ঘাড় থেকে শোল্ডার দিয়ে হাত দিয়ে কিন্তু ব্যথাটা নাবতে থাকছে, এটা রেফার্ড পেইন বলা হয়। এরকম ক্ষেত্রে এগুলো কিন্তু ইয়াং ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু বা ইয়াং অ্যাডাল্টসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব বেশি। তারপরে যেটা আছে আরেকটা বলবো, সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। এই লাম্বার স্পন্ডিলোসিসেও একই হয়, কোমরের যে মেরুদণ্ডের হাড়, সেটা কিন্তু মানুষ যেরকম বক্রতাটা থাকে তার থেকে উল্টো দিকে হয়ে যায়। আর সেম একইভাবে ওখান দিয়ে যখন নার্ভ যাচ্ছে, তার উপরে চাপ পড়ছে এবং কোমর থেকে থাইয়ের দিকে ব্যথাটা নাবতে থাকে। এবং সেটাকে আমরা অনেক সময় দেখতে পাই যে সেখানে আপনার সাইটিকার পেন বলা হয়। সাইটিক নার্ভের উপরে একটা চাপ পড়লে সেই রেফার্ড পেনটা পায়ের দিক থেকে নাবতে থাকে, সেটাকে সাইটিকা পেন বলা হয়। তো স্পন্ডেলোসিস, সার্ভাইকেল আর লাম্বার দুটোর ক্ষেত্রেই ইয়াং জেনারেশন কিন্তু আজকাল খুব বেশি এফেক্টেড হচ্ছে। একদম, তাও ইয়াং জেনারেশন সচেতনতা কিন্তু বাড়াতে হবে। অল্প বয়সে আমার কিছুই হতে পারে না, আমার কোনো সমস্যাই আমাকে টাচ করতে পারে না, একদম না। দীর্ঘক্ষণে আপনার অভ্যাস বা আপনার কর্ম আপনাকে কিন্তু বিপদের মুখে ঠেলতেই পারে। আর আপনি যদি সচেতন থাকে, সেই বিপদ থেকে অনায়াসে বের হয়ে আসতে পারেন। যার প্রথম বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো, কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার ডাক্তার। কে বলছেন? আমি দমদম থেকে রিয়া দে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে রিয়া? আচ্ছা ম্যাডাম, বলছি শীতকাল আসলেই না কি হচ্ছে, মানে আমার একটু জয়েন্ট পেনটা একটু ব্যথা করছে, আর বেসিক্যালি হাঁটতে গেলেই দেখা যাচ্ছে যে পায়ের শিরাটা একটু ফুলে যাচ্ছে মাঝে মধ্যেই আর কি। আচ্ছা, বয়স কত? 28। আচ্ছা, আপনার চেহারা কি ভারী? না, খুব বেশি ভারী না ডাক্তার। আচ্ছা, আর আপনার কাজকর্ম কেমন করছেন? হ্যাঁ, মানে বসেই বেশিক্ষণের কাজটা করতে হচ্ছে আর কি, অফিস ওয়ার্ক। আর গোড়ালি হাঁটুটা ফুলছে বললেন তো? হ্যাঁ, হাঁটুটা একটু ফুলছে, আর হাঁটুর নিচে যে জয়েন্টটা রয়েছে না পায়ে, সেখানে মাঝে মধ্যে শিরাটা একটু ফুলে যাচ্ছে, মানে ব্যাকের দিকে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা কি হয়, শীতকালে যে কোনো কিছু ধরুন আমাদের রক্ত চলাচলের জায়গাটা একটু কিন্তু অবস্ট্রাকশন আসে। এটা দেখবেন যাদের শীতকাল মানে প্রেশারের সমস্যা আছে, ব্লাড প্রেশার হাই থাকে, তাদের কিন্তু দেখা যায় গরমকাল থেকে শীতকালে প্রেশারটা বাড়ছে। তার মানে কি, শীতের মানে প্রকোপে আমাদের কি হয় যে ব্লাড ভেসেলস গুলো মানে কনস্ট্রিকশন হতে থাকে, মানে সরু হতে থাকে। আর কি হয়, গরম হলে ওটা ডাইলেটেড হতে থাকে, মানে ফুলতে থাকে, মানে বড় হতে থাকে। যখনই দেখবেন যে সেটা সরু হচ্ছে, তার মানে রক্ত চলাচলে একটা বাধা পাবে, প্রেশারটা বেশি থাকবে, মানে চাপটা বেশি পড়বে রক্তনালীর ওপর। সেই প্রেশারটাই মেপে দেখি, যখন আমরা দেখি তখন বুঝতে পারি যে প্রেশার হাই। তার জন্য কি করতে হবে, এবং নার্ভের ক্ষেত্রেও কিন্তু তাই। দেখবেন শীতকালে যদি বাই চান্স আপনি খুব ঠান্ডার জায়গায় গিয়ে গরম জল না ঢেলে একটু
ঠান্ডা জল কাঁধে ফেলে দিচ্ছেন বা কোথাও দিয়ে দিচ্ছেন, মনে হবে যে অনেকে বলা যে অসাড় হয়ে গেল, ঠিক আছে, তার মানে নার্ভগুলো তখন শিথিল হয়ে আসে। তো সেই জন্যই মাথায় রাখতে হবে যে শীতকালে যখন আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি একটা বাড়িতে পদ্ধতি প্র্যাকটিস করুন ডেইলি। আধ ঘন্টা করে বাকেট নিন, মানে জলের বালতি নিন, বালতির মধ্যে গরম জল মোটামুটি 40 to 42 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখুন। সেটা কিভাবে বুঝবেন, এভাবে যদি মেজারিং কিছু না থাকে, আপনার পায়ে সহ্য হচ্ছে এমন একটা টেম্পারেচার যেটা আপনি ফিল করবেন বেশি রোদ থাকলে যেমন গায়ে টেম্পারেচারটা লাগে, রোদটা লাগে, সেই রকম একটা অনুভূতি পাবেন। সেইটা ওইরকম টেম্পারেচারে জলে আপনার পাটা চুবিয়ে আধ ঘন্টা বসে থাকুন। এটা যখনই করবেন তখন কিন্তু আপনার নার্ভের যে শিথিলতা বা মাংসপেশি টেনে ধরা সেগুলোও ঠিক হবে, তার পাশাপাশি ব্লাড সার্কুলেশনটা বাড়বে। এইভাবে যদি আপনি রেগুলার করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা ঠিক হয়ে যাবে। যদি বেশ কিছুদিন করার পরেও এটা ঠিক না হয়, তাহলে একবার এসে দেখাবেন আমাদের, যে তাহলে অন্য ভেতরে আরো কিছু ইন্টারনাল প্রবলেম থাকতে পারে যার জন্য এই প্রবলেমটা সারছে না। একদম। সমস্যা যাই হোক না কেন, বারংবার একটাই কিন্তু কথা বলি যে যোগাযোগ করুন। যোগাযোগ করলে, কথা বললে, আপনার রিপোর্ট দেখালে বা আপনার সমস্যাগুলো ডাক্তারবাবুদেরকে বোঝালে তার সলিউশন কিন্তু অবশ্যই পাবেন। পুরোপুরি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখানে কোনো রকমের সাইড এফেক্টের সম্মুখীন আপনাকে হতে হবে না, আপনার অপছন্দের ইনজেকশন এখানে থাকবে না, আপনি পছন্দ করেন না অপারেশনের কোনো পদ্ধতি, সেই অপারেশনও কিন্তু থাকবে না। অর্থাৎ নির্দ্বিধায় আপনার মনের মতন একটা সুন্দর পদ্ধতি, যেখানে শুধু আরামই থাকবে। আরাম কেন বলছি, এক তো মেডিসিন খুব ভালো, দ্বিতীয়ত আমাদের পঞ্চকর্মা থেরাপি, যে থেরাপি নিতে নিতে মানুষের ঘুম পর্যন্ত চলে আসে। অর্থাৎ সেখানে পেন বা যন্ত্রণা বা ব্যথার কোনো রকম অবকাশ কিন্তু নেই। তাই সুন্দর একটা পদ্ধতির মধ্যে থেকে যে কোনো বয়সের মানুষ তাদের সমস্যা থেকে কিন্তু বের হতে পারে। আমরা অস্থির সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করছি স্যার, আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলিসিস অর্থাৎ ঘাড়ের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন স্যার। আমরা রাস্তাঘাটে অনেকেই দেখি ঘাড়ের সমস্যা মানে ঘাড়ে একটা বেল্ট পরে না, হয়তো সেটা ভালো, কিন্তু সেটাই কি ট্রিটমেন্ট? আমরা অবশ্যই সেটাই শুনবো স্যার। তবে তার আগে কি আছেন একটু দেখে নিই। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বাবুইয়াটি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার সমস্যা বলতে আমার স্কিনটাকে পুরো মানে ড্রাই হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? 30। স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি স্কিনের কোনো যত্ন নিচ্ছেন? কিনা হ্যাঁ, যেসব লোশন টোশন আছে মাখছি। আচ্ছা, জল কতটা খান? জল 2.5 লিটার, বেশি না, 2.5 লিটার। 2.5 লিটার। শীতকাল তো, ঠান্ডায় খেতে পারছি না। আর এমনি আপনার হজমের কোনো প্রবলেম নেই তো? ছিল, এখন আর নেই। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, যে এই যে শীতকালে ড্রাই হয়ে যাওয়ার স্কিনটা, এটা কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। প্রত্যেক মানুষেরই গরমকালে যতটা স্কিন হাইড্রেটেড থাকে তার থেকে শীতকালে কিন্তু একটু কমে। কারণ কি হয়, আমাদের এফেক্টটা কি হয়, আমাদের যে হাওয়াটা, বাতাসটা এত ঠান্ডা থাকে, সেটা আমাদের আর্দ্রতাটাকে তুলে নেয়, ঠিক আছে। সেম ঘটনা ঘটে যখন আপনি এসিতে বেশি থাকবেন। দেখবেন যারা এসিতে খুব বেশি থাকে তাদেরকে অ্যাডভাইস করা হয় যে রাত্রিবেলা যাতে ময়শ্চারাইজার ইউজ করতে। না হলে ধরুন অফিসে এসি, বাড়িতে এসি, যারা অতিরিক্ত মাত্রায় এসির মধ্যে থাকে তাদের কিন্তু স্কিনটা ড্রাই হতে থাকে। তো আপনার ক্ষেত্রে যেটা শীত এলে অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য কয়েকটা জিনিস ফলো করতে হবে। শীতের মধ্যে সবচেয়ে বেশি যে ফলটা উপকারী সেটা হচ্ছে আপনার সাইট্রাস ফ্রুটস, যেমন অরেঞ্জ মানে কমলা লেবু। কমলা লেবুটা পাওয়া যায়। তার পাশাপাশি আরেকটা খুব সুন্দর, যেটাকে ধাত্রী ফল বলা হয়, সেটা হচ্ছে আমলকি। এই দুটোর মধ্যে ভিটামিন সির মাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। এগুলো আমাদের ভারতবর্ষে পাওয়া যায়, আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। তার জন্য এইটা যত লোকাল জিনিস খাবেন তত ভালো, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু আপনারা খাবেন, অবশ্যই খাবেন। রেগুলার 1, 2, 3, 4 করে খেলেও কমলা লেবু কোনো ক্ষতি হবে না। কারণ ভিটামিন সি আপনার শরীরে কিন্তু স্টোর হয়ে যায় না, মানে এক্সট্রা হয়ে যাবে না। যতটা আপনি খেলেন ওটা থাকলো, বাদবাকিটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। তাই জন্য বেশি খেলে ক্ষতি নেই, কমটা খেলে খুব একটা বেশি উপকার হবে না। তার সাথে আমলকি রেগুলার একটা করে আমলকি খাওয়ার হ্যাবিটটা করে দিন। এটা হচ্ছে আপনার ভিটামিন সি আপনার স্কিনের জন্য খুব ভালো। আপনার ইমিউনিটিও খুব কিন্তু বাড়িয়ে দেবে। ভিটামিন সি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বাড়তে থাকে। এটা গেল। দ্বিতীয়ত কি হচ্ছে, এই যে জল, শীতকালে তেষ্টা কম পায় দেখবেন। শীতকালে জল খাওয়ার লোকের হ্যাবিটটাও কম থাকে, যে ঠান্ডার চোটে খেতে চায় না। হ্যাবিট করুন ঠান্ডা জল না খেয়ে গরম জল খাওয়ার। তাতে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মানে যেই দিক দিয়ে আপনার মুখে খাচ্ছি, খাওয়া হজম হচ্ছে,
শরীর অ্যাবজর্ব করছে, তারপরে খারাপ জিনিসটা শরীর থেকে বেরিয়ে যায় আমাদের মানে কিভাবে মল দিয়ে বা ধরুন যেটা লিকুইড ফর্মে থাকে সেটা মূত্র দিয়ে বেরিয়ে যায়। এইটা হচ্ছে আমাদের বডি সিস্টেম। তো এই ক্ষেত্রে যদি আপনি জলটা খান, মাঝে মাঝেই যদি হালকা গরম জল খান বা ঠান্ডাটা কাটিয়ে খান শীতকালে, দেখবেন আপনার কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টটা খুব পরিষ্কার থাকবে আর হজম হতেও ভালো হবে। লিভারের ফাংশন যদি অনেক সময় খারাপ থাকে তখনও দেখা যায় যে স্কিনে তার এফেক্ট হয়, তার মধ্যে কিন্তু দেখা যায় অনেক সময় স্কিনটা কিন্তু ড্রাই হয়ে থাকে, যেন কোনো প্রাণ নেই এমন হয়ে যেতে থাকে। তো এগুলো করবেন। তার সাথে সাথে বাইরের থেকে প্রোটেকশন নিতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা যে নিজেদের বাড়িতে তেল পাই, তেল, সেই তেল ইউজ করা কিন্তু সবচেয়ে ভালো। এবং পিওর যদি আপনি নারকেল তেল পান সেটাও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু পিওর কোথায় পাবেন সেটা কিন্তু সবসময় বুঝে ওঠা যায় না। তার জন্যই কি করবেন, আমাদের কিছু প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলো আপনি যদি ইউজ করছেন ময়েশ্চারাইজিং এর জন্য আপনার বডিতে, তার কিন্তু ভেষজ গুণাগুণ আছে। সেই গুণাগুণটা কিন্তু আপনার স্কিনকে শুধু যে তৈলাক্ত করে রাখবে বা ধরুন ড্রাইনেসটা কমাবে তাই নয়, স্কিনের কোয়ালিটিটাকে ভালো করবে, স্কিনের কি বলবো টাইটনেসটাকে ঠিক রাখবে, বয়সের ছাপটা চট করে পড়তে দেবে না। সেই প্রোডাক্ট যদি দরকার হয় আপনারা আমাদের হেল্পলাইনে কল করুন, কিভাবে আপনি পাবেন বলে দেবে। এবং খাদ্য খাওয়ার মেনটেন করুন, জল ঠিক মতো খান, অতিরিক্ত রাতে ঘুমোবেন না, রাত মানে অনেক বেশি রাতে ঘুমিয়ে যাবেন না, একটু আর্লিয়ার ঘুমানোর চেষ্টা করুন যাতে রাতের ঘুমটা 7 ঘন্টা হয়, তখন শরীর রিপেয়ার করতে পারে যে ক্ষয়ক্ষতিগুলো সারাদিনে হচ্ছে। এভাবে মেনটেন করুন। বাইরে বেরোনোর সময় বা ঠান্ডায় বেরোনোর সময় নিজের শরীর অবশ্যই প্রোটেক্ট করে বেরোবেন। এবং আরেকটা কথা বলবো, চেষ্টা করবেন রেগুলার স্নান করতে। শীতকালে স্নান অনেকে অ্যাভয়েড করে, তাতে কিন্তু স্কিনও খারাপ হয়। ঠান্ডাটা কাটিয়ে জল দিয়ে হালকা গরম জলের সাথে মিশিয়ে সেইভাবে স্নান করুন, দেখবেন স্কিনের কোয়ালিটিও কিন্তু ভালো হচ্ছে। একদম ঠিক কথা। আর এটা কিন্তু শুধুমাত্র আমাদের লাস্ট কলারের জন্য ছিল না, এই সাজেশন সকলের জন্য ছিল যারা নিজের স্কিনকে ভালো রাখতে চায়, দীর্ঘদিন ধরে বা স্কিনে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে চায়। যাক, আমরা অস্থির সমস্যায় ছিলাম, স্যারের কাছে এই প্রশ্নটাই করবো, ঘাড় হোক বা কোমর হোক বা হাঁটু হোক বা অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা বেল্ট ইউজ করি, বেল্ট ইউজটাই কি আমাদের ট্রিটমেন্টের জন্য শেষ কথা? না, নয়, একেবারেই নয়। মানে বেল্ট বা ধরুন কোন রকম গ্যাজেট ইউজ করাটা হচ্ছে, ওটাকে হচ্ছে ম্যানেজ করা, মেইনটেনেন্স এর জন্য। দেখবেন অনেকেই আজকাল কোমরে বেল্ট পরছে স্পন্ডিলাইটিস এর জন্য, ঘাড়ে বেল্ট পরছে আপনি যেটা বললেন তার জন্য। তো অনেকেই দেখা যাচ্ছে মানে ব্যথা কমানোর জন্য কি করছে, একটা ইয়ে নিয়ে নিল, ফ্রেম নিয়ে নিল, ঠিক আছে, ওয়াকার বলা হয় সেটাকে, সেটার মধ্যে চাপ দিয়ে দিয়ে হাঁটছে। অবশ্যই এগুলো উপকারী, কিন্তু রোগ সারানোর জন্য নয়। এগুলো হচ্ছে আপনার ম্যানেজ করার জন্য, যাতে আপনার কষ্টটা লাঘব হয় বা কষ্টটা কম হয়। কিন্তু সারা জীবন যদি আপনি এটা নিয়ে চলতে চান, একটা টাইমের পর দেখবেন এগুলোতেও কাজ হচ্ছে না, কারণ ভেতরে ভেতরে আপনার ক্ষয়ক্ষতিগুলো বাড়তে থাকবে। কি করতে হবে, এগুলো যে করছেন করুন, তার পাশাপাশি অবশ্যই ট্রিটমেন্ট করবেন। যেটা আমি ব্যথার কথা বলছিলাম, ক্ষয়ক্ষতি হয়, হাঁটুর ক্ষেত্রেও তাই, অস্টিও আর্থারাইটিস সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়, জয়েন্টের যে তেলটা সেটা শুকিয়ে যায়, ড্রাইনেস হয়, মুভমেন্টে কষ্ট হয়, সবগুলোর কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। আমাদের কিন্তু এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এর একেবারে সঠিক আয়ুর্বেদিক নিয়মে কিন্তু ট্রিটমেন্ট করা হয়, যেখানে আপনি মেডিসিন পাচ্ছেন, তার পাশাপাশি কি পাচ্ছেন, পঞ্চকর্মা থেরাপি, যেটা বডিকে শোধন করা হয়, এবং বাইরে থেকে শরীরের ভেতরে এমন কিছু প্রবেশ করানো হয় যেগুলো কিন্তু ঔষধীয় গুণ, এবং একদম যে জায়গায় মানে প্রবলেমটা আছে সেই জায়গায় গিয়ে ওটা টার্গেট করে দেওয়া হয়। এটা আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। থেরাপিটা যখন আপনারা নেবেন তখনই বুঝবেন কিভাবে সুন্দর মতো কাজ করছে। তৃতীয়ত, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, কিভাবে আপনি রেগুলার আপনার দিনটাকে মেনটেন করবেন, কি খাবেন কি খাবেন না, কিভাবে আপনার ডেইলি রুটিন হবে খাদ্যের, সেগুলো গাইডেন্স পাবেন। যোগা, যেটা আমাদের একটা বড় পার্ট। দেখুন, আপনি সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পর আপনি আবার কেয়ারলেস হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার চান্স থাকবে যে রোগটা আবার বাড়তে। এটা কেন, আমি একটু আগেই বললাম, আপনার রোগটা আমরা সারিয়ে দেবো একদম কমপ্লিটলি। তার সাথে সাথে আপনাকে গাইড করা হবে কি খাবেন খাবেন না, কি করবেন করবেন না। এবার যদি আপনি গাফিলতি করেন, সেগুলো মেনটেন না করে, তাহলে সব শরীরে আবার সেই নোংরাগুলো বাসা বাঁধবে, শরীরের মধ্যে আবার জীবাণু ঢুকতে পারে, তখন কিন্তু আপনার আবার কোনো না কোনো একটা ক্ষতি হতে পারে। আর যদি আপনি আমাদের কথা মেনটেন করেন, এবং মেনটেনেন্সের মধ্যে, রুটিনের মধ্যে এই যোগাটা কিন্তু একটা বড় জিনিস।
এটা আমাদের হরমোনকে মেনটেন করতে পারে, ব্যালেন্স রাখতে পারে, আমাদের জয়েন্টের যে মুভমেন্ট সেটাকে ঠিক রাখতে পারে, আমাদের মাসেলের টোন টাইটনেস কিরকম থাকা উচিত আমাদের মাংসপেশি সেটা ঠিক রাখতে পারে, এবং সর্বোপরি আমাদের মন, যেটা আমাদের পুরো শরীরটাকেও কন্ট্রোল করে, যে কোনো হরমোনাল সিক্রেশনকে কন্ট্রোল করে, সুস্থ হওয়ার পজিটিভ থিঙ্কিং মেনটেন করে, সবকিছু কিন্তু যোগ, প্রাণায়াম এবং ধ্যান, এইগুলোর কিন্তু সব আপনি কিন্তু পরামর্শ আমাদের এখানেই এলে পেয়ে যাবেন। একদম। আর এই সবকিছুর জন্য আপনার জন্য ফোন নাম্বার কিন্তু রয়েছে, যে নাম্বার দুটো একেবারে সেতু বন্ধনের মতন কিন্তু কাজ করবে, একেবারে আপনার বাড়ি থেকে আমাদের চেম্বার পর্যন্ত আপনাকে নিয়ে আসবে। আর নাম্বার দুটো 9830235527 বা 37। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? ওলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে, আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, আমার পায়ের গোড়ালি যন্ত্রণা করে প্রচুর। আচ্ছা, পায়ের গোড়ালি যন্ত্রণা। এটা কি কতদিন ধরে করছে? এটা হয়ে গেল 15-20 দিন মতন হয়ে গেল। আপনার খাদ্য খাবারের মধ্যে কি থাকে বেশি, মাছ মাংস ডিম না শাকসবজি? না, মাছ মাংসটা একটু বেশি থাকে। আচ্ছা, দেখুন গোড়ালিতে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, গোড়ালিতে যে এটা ব্যথা হয় অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়লে এটা হয়। এবার ইউরিক অ্যাসিড বাড়ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? তাহলে আপনার কিন্তু টেস্ট করাতে হবে, ব্লাড টেস্ট করে বোঝা যাবে। সেটা আপনি নিজে থেকে না করে আমাদের কাছে এলে, আমাদের যদি মনে হয় তাহলে আপনাকে করিয়ে দেবো। আরেকটা কি হয়, ওখানে ওই যে ইউরিক ক্রিস্টালস গুলো জমে জমে একটা এক্সট্রা গ্রোথের মতো হয়, গ্রোথ মানে এক্সট্রা হাড়ের মতো তৈরি হয়, ওই প্রবলেমটাকে বলা হয় ক্যালকেনিয়াম স্পার। ওটা দেখবেন যদি বেশি চাপ লাগে পায়ে, তখন টাং করে একটা যেন মাথার মধ্যে শিহরণ হলো এরকম একটা ব্যথা হয়, ঠিক আছে? ওটা থেকেও কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে। এই দুটো মেন কারণ আমরা দেখেছি, যে জন্য যদি আপনি চোট না পেয়ে থাকেন, কোথাও আঘাত না পেয়েছেন, ফুলে গিয়ে না থাকে, তাহলে এই দুটো কারণে হতে পারে। গেল। এবার আপনার 10-15 দিন হয়েছে, প্রথমে একটা কাজ করুন, আপনি প্রোটিন যেগুলো খাচ্ছেন সেগুলো আপনি অ্যানিম্যাল প্রোটিন না বাদ দিয়ে আপনি কি বলবো, ভেষজ প্রোটিন যেগুলো আছে সেগুলো খান। কোনগুলো? সয়াবিনস আছে, রাজমা আছে, ছোলা আছে, এগুলো সব কিন্তু হাই প্রোটিন, কিন্তু এগুলো সব সবজি। কি খাবেন না, যেমনি মাছ মাংস ডিম এগুলোকে বন্ধ করে দিন আপাতত। তার পাশাপাশি দুধের কোনো প্রোডাক্ট, দুধের প্রোডাক্ট কিন্তু ওটা কিন্তু অ্যানিম্যাল থেকেই আসে, দুধ কিন্তু আমাদের শাকসবজির মধ্যে পড়ে না, ঠিক আছে? তাই জন্য ওটাকে আলাদা একটা নাম দেওয়া আছে, ডেয়ারি প্রোটিন বলে বলা হয়, যেটা দুধ থেকে আসে। সেটা কি হতে পারে? পনির হতে পারে, তাছাড়া দুধ হতে পারে, ছানা হতে পারে, এগুলো কেউ খাবেন না। শুধু সবজি জাতীয় যেসব খাবার আছে সেগুলো সব যা আছে সব খেতে পারেন, কারণ সবজি থেকে ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যায় না, ঠিক আছে? আরেকটা হচ্ছে, যাদের অ্যালকোহল খাওয়ার মানে অভ্যাস আছে, বেশি মদ্যপান করছেন, তারা ওটাকে আপাতত স্টপ রাখুন। যদি এরকম ব্যথার সৃষ্টি হয় বা যে কোনো ব্যথা হয় শরীরে, সেগুলো কিন্তু এফেক্ট করে। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস, ওটাকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো এইভাবে মেনটেন করুন, এবং প্রত্যেক দিন 20 থেকে 25 মিনিট গোড়ালিটা গরম জলের মধ্যে ডুবিয়ে রাখুন, এতে ব্লাড সার্কুলেশনটা বাড়বে। আরেকটা করতে পারেন, কন্ট্রাস্ট বাথ নিতে পারেন, মানে একটা পাত্রে 1 মিনিট ঠান্ডা জলে চোবাবেন, ওখান থেকে তুলে নিয়ে গরম জলের মধ্যে 3 মিনিট রাখবেন, আবার ঠান্ডা জলে 1 মিনিট, আবার গরম জলে 3 মিনিট, এইভাবে করে 7 থেকে 8 বার করবেন, ঠিক আছে? করে ভালো করে পা মুছে জলগুলোকে শুকিয়ে নেবেন। এইটা করলেও আপনার কিন্তু কি হবে, ব্লাড সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি বাড়বে ওই এরিয়ার মধ্যে। কোনো অবস্ট্রাকশন থাকলে সেগুলো ক্লিয়ার হবে, এবং দেখবেন আস্তে আস্তে কিন্তু ব্যথা কমছে। যদি তাও না কমে, একবার হেল্পলাইনে কল করে জেনে নেবেন আমাদের কাছে এলে এর কি সঠিক ট্রিটমেন্ট আছে। একদম। আর সঠিক ট্রিটমেন্ট তো আপনাকে পেতেই হবে, কারণ আপনি যদি ভালো না থাকেন, আপনি আপনার পরিবারকেও কিন্তু ভালো রাখতে পারবেন না। মেছেদায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, মিদনাপুরের এই দুটো গুরুত্বপূর্ণ চেম্বারেই কিন্তু এবার থাকছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করুন, কথা বলুন এবং চটপট যোগাযোগ করুন। শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, এবং সেখানে কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে জামশেদপুর, সেখানে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন হেরিয়াতে আমাদের চেম্বার। মিদনাপুরের এই গুরুত্বপূর্ণ চেম্বারেও কিন্তু এবার থাকছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই এই চেম্বারে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে।
আরামবাগে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এই হালদারকে পাচ্ছেন, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর ডে কে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে, পেয়ে যাচ্ছেন মালদায় ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপে ডক্টর এস খানকে, পেয়ে যাচ্ছেন আপনারা পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে। চেম্বার কিন্তু রয়েছে কোচবিহার, সেখানে পাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে, আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার ডিব্রুগড় এবং সেখানেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় আমাদের চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ত্রিপুরার বন্ধুরা আগরতলায় যোগাযোগ করতে পারেন, আগরতলায় আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, শিলচরে পাচ্ছে কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মাকে, আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলের এই চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। তার পাশাপাশি বলবো কলকাতায় মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরাতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে হাতিবাগানে, চেম্বার রয়েছে খিদিরপুরে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। বিস্তারিতভাবে আরো জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হচ্ছে। রবিবার মাসের একটি রবিবার স্পেশাল চেম্বার কিন্তু কলকাতায় থাকে ডক্টর বি শর্মা, সেই নিয়েও কথা বলতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। আর কথা বলছিলাম আমরা অস্থির সমস্যা নিয়ে, যদিও সময় ভীষণ সংক্ষিপ্ত, স্যার থেকে একটা প্রশ্ন নিশ্চয়ই করবো যে স্যার হাঁটু হোক বা কোমর হোক, অনেক ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে বন্ধুদের যে আমরা অপারেশন করতে চাই না, ইনজেকশনের মতন জিনিস নিতে চাই না। আপনি কিছুক্ষণ আগে বললেন সব প্যাথেরই কিছু গুরুত্ব রয়েছে, কিছু প্রয়োজনীয়তা রয়েছে, তার ভালো দিক রয়েছে, কিন্তু যারা নিজেরাই অপারেশন করতে চাইছে না, বলছে আমি আশেপাশে অনেককে দেখেছি অপারেশনে ভালো রেজাল্ট পাইনি, তো তাদের জন্য এমবিপি চিকিৎসক হিসেবে আপনাদের তরফ থেকে কি সাজেশন থাকে? দেখুন, আমাদের এখানে আয়ুর্বেদে যে চিকিৎসাগুলো হয় সেখানেও কিন্তু উইদাউট সার্জারি হয়, কোনো রকম কিন্তু সার্জিক্যাল প্রসিডিওর নয়, এবং যে ট্রিটমেন্টগুলো হয় সেখানে কোনো ব্যথা নেই, কোনো রিস্ক নেই, এবং কোনো এরকম নেই যে আপনার ট্রিটমেন্ট নিলে আপনার 2 মাস 1 মাস ঘরে বসে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু আমরা নিয়ম বলে দেবো যেগুলো আপনি মানবেন, তাহলে তাড়াতাড়ি রিকভারিটা হয়ে যাবে। এবং এখানে দেখুন যে ট্রিটমেন্টটা আছে, আমি আগে বলেছিলাম যে কোনো রোগের জন্য, সেটা ব্যথার হোক বা অন্য কোনো রোগ হোক, সব কিছুর জন্যই কিন্তু বলা হচ্ছে আয়ুর্বেদে যে যদি শরীরের মধ্যে টক্সিন জমে থাকে, যেটা আমরা বলছি বর্জ্য পদার্থ বা আয়ুর্বেদের ভাষায় বলা হয় আম, তার থেকেই কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এবং সেই যে টক্সিনটা শরীর থেকে বের করা যায় একটাই পদ্ধতি, যার নাম হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পদ্ধতির মাধ্যমে যখন আমাদের শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যায়, অটোমেটিক আমাদের শরীর পরিষ্কার হয়ে যায়, শোধন হয়ে যায়, এবং তখন কিন্তু রোগের প্রকোপটা প্রথম তো কমতেই থাকে, তার পাশাপাশি যে ওষুধের ক্ষমতা সেটা কিন্তু আরো শরীরের মধ্যে বেশিভাবে কাজ করতে থাকে। এই দুটো নিয়ে যখন আমাদের এখানে ট্রিটমেন্ট আসে কেউ ট্রিটমেন্ট নিতে, পঞ্চকর্মা থেরাপি এবং তার সাথে সাথে মেডিসিন, তখন কিন্তু তার রেজাল্ট অনেক বেটার হয়, অনেক তাড়াতাড়ি হয়। তার পাশাপাশি একজন ব্যক্তি সুস্থ হয়ে গেলে কিভাবে নিজের খাদ্য খাবার মেনটেন করবে, লাইফস্টাইলের কি করা উচিত না সেগুলো মেনটেন করবে, এবং প্রত্যেক দিন একটা যদি নিয়ম করে কিছু যোগ অভ্যাস করা হয়, যার গাইডেন্স আমরা এখান থেকেই দেব, তাহলে কিন্তু সে ব্যক্তি বারে বারে ফিরে ফিরে কিন্তু রোগের চিকিৎসা করতে হবে না, তার কিন্তু বিভিন্ন ডাক্তারের চেম্বারে গিয়ে বারে বারে রিপিটেডলি আজকে এই ডাক্তার কালকেও ডাক্তার করতে হবে না। একবার সুস্থ হয়ে গেলে সে যদি মেনটেন করে তাহলে সারা জীবন কিন্তু সে সুস্থ থাকতে পারে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে খাওয়ার পরে প্রচন্ড পরিমাণে গলা জ্বালা করে, আর কোনো খাওয়ার ইচ্ছে থাকে না। আচ্ছা, আপনার খাদ্য খাবার যখন খাচ্ছেন তখন কি কি ধরনের খাদ্য খাবার বেশি খান? ভাত আর ওই সবজি খাই। আচ্ছা, মাছ মাংস কম খান না বেশি খান? না, কম খাই। আচ্ছা আচ্ছা, দেখুন এটাকে অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। হ্যাঁ, মানে আপনার যে, আপনি শুনতে থাকুন আমি বলছি, শরীরের মধ্যে আমাদের কিন্তু খাদ্য খাবারের জন্য অ্যাসিড তৈরি থাকে, পেটের মধ্যে হয়, সেটা তৈরি হয় এবং সেটা হজম করতে সাহায্য হয়। কিন্তু আমরা যদি এমন কিছু খাই যেটা আরো অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং
বেশি করে খাদ্য খাবার খেয়ে নিই তাহলে কিন্তু সেটা উল্টো দিকে ধাক্কা দিতে থাকে। তখনই কিন্তু আমাদের এই যে গলা জ্বলা বা অনেক সময় টক মানে তেতো ঢেক কোঠা এগুলো কিন্তু হতে থাকে। এর জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো আপনারা যদি মেনটেন করেন, প্রত্যেকবারই আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। একদম সময় আজকে একদম নেই, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। প্রত্যেককে ধন্যবাদ জানাবো স্যারকেও। নমস্কার।